আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের কপালে কি আছে আমরা জানি না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই রক্তঝরা ৯ মাসের যুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মদান, ২ লক্ষ মা বোনের ইজ্জত এবং সেই ৪৭ থেকে ৭১ পর্যন্ত ধারাবাহিক সেই পাকিস্তানি সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, সব কিছুর যে বিনিময়, সেই বিনিময়ে একটা মানচিত্র, একটি পতাকা, একটি সবুজ পাসপোর্ট, এই যে পেয়েছিলাম স্বাধীনতার যে স্বাদ এবং আস্বাদন আমরা পেয়েছিলাম, তা কি অব্যাহত থাকবে? তা কি গৌরবান্বিত হবে? কিংবা আমরা যে মহান মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেটিকে ধারণ করতে পারছি? আমাদের এই দেশে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধা, ঠিক এই সময়টিতে এখন কারা কারা এটিকে আফহোল্ড করছেন, মাথায় করে নাচছেন যে এটি হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, সবকিছু পাওয়া সম্ভব, মুক্তিযুদ্ধ পাওয়া সম্ভব নয়, বরং এটিকে গালি হিসেবে ব্যবহার করার, অর্থাৎ রাজাকার আলবদর আর শামস যেভাবে মুক্তিযোদ্ধারা গালি হিসেবে ব্যবহার করেছে, ঠিক এখন এই মুক্তিযোদ্ধাদেরকে গালি, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে গালি এবং মুক্তিযুদ্ধের নীতি এবং আদর্শকে অপমানিত, লাঞ্ছিত করার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটির শেষ কোথায়, এটির পরিণতি কি আমরা জানি না। রাষ্ট্রে এই মুহূর্তে যারা আছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কারা কারা ধারণ করেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের বয়স ছিল, তারা কয়জন যুদ্ধ করতে গেছেন, কয়জন কলম হাতে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেছেন, কয়জন তার কণ্ঠকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছেন, এখন যারা সরকার পরিচালনা করেছেন তাদের মধ্যে কয়জন আছেন, অথবা যারা তরুণ, সেই তরুণদের বাবা কিংবা দাদা, তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক ছিল, বা এই মুহূর্তে যারা খুব দাবড়িয়ে বেড়াচ্ছেন একেবারে রয়্যাল এনফিল্ড মোটর সাইকেলের যে সবচেয়ে পাওয়ারফুল যে ইঞ্জিন সম্বলিত, যেটি ভারতেও আসেনি এখন পর্যন্ত, এরকম ইঞ্জিন নিয়ে ভো ভো করে ২০-২৫টি সাইলেন্সার সম্মিলিত একটা রয়্যাল এনফিল্ড বা একটা বিএমডব্লিউ, এই সকল মোটরসাইকেলগুলো যখন রাজপথে যায়, শব্দ করে মানুষ তাকিয়ে থাকে। তো এইরকম আমাদের দেশে নতুন কিছু রাজনীতিবিদদের মধ্যে এইরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, তারপর বিএমডব্লিউ মোটরসাইকেলের গতি নিয়ে, শব্দ নিয়ে, সাইলেন্সার নিয়ে, চুঙ্গা নিয়ে, হর্ন নিয়ে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, ভো 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 করে আওয়াজ করছেন। তারা কি মুক্তিযোদ্ধা নাকি অন্য কিছু? তাহলে আপনি বুঝতে পারেন যে এই দেশটি কোথায় যাচ্ছে, কি হচ্ছে এবং কোন দিকে এগোচ্ছে। আপনারা ইতিহাসের অনেক ঘটনা জানেন। ইরাককে ধ্বংস করার জন্য সেখানে একটা সেফ জোন প্রথমে তৈরি করা হয়েছিল, নো ফ্লাইং জোন, ইরাক ইরান যুদ্ধের সময়। এই নো ফ্লাইং জোন কার্যকর করতে গিয়ে পশ্চিমারা সাদ্দাম হোসেনের ১২টা বাজিয়ে দেয়। তদ্রূপ এই বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য, আরাকান আর্মির জন্য একটি সাপ্লাই সেন্ট পয়েন্ট করিডোর তৈরি করে, এটা অনেকটা নো ফ্লাইং জোনের মতো যদি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়, যেখানে ইচ্ছা করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেতে পারবেন না, এটা জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে। মানে এখন মিষ্টি মিষ্টি কথা শুনে আমরা, জাতিসংঘের মহাসচিব এসেছেন, আবেগে আপ্লুত হয়ে আমরা একটা করিডোর দিলাম, এবং এটা খুব ভালো কথা যে রোহিঙ্গাদেরকে, অর্থাৎ রোহিঙ্গাদের, বাংলাদেশে যেমন ১০-১২ লাখ রোহিঙ্গা আছে, এখনো তো ৬-৭ লাখ রোহিঙ্গা সেই আরাকানে আছে, প্লাস ওখানে বৌদ্ধরাও নির্যাতিত, আরাকান আর্মিদের মধ্যেও অনেক নির্যাতিত রয়েছে। তো সেখানে তো জাতিসংঘের মানবাধিকার
সংগঠনগুলো প্লাস খাদ্য সংস্থা যেটা FAO কিংবা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের যে মানবিক সহযোগিতাগুলো কিংবা এই যে যেটা শরণার্থী বিষয়ক যে হাই কমিশন, সেই কার্যক্রমগুলো চলতে পারে, অসুবিধাটা কি? তো মানুষ তো বলবে যে না, এত মন্দ কাজ না, এটা তো সদগায় জারি, এটা ভালো কাজ, জাতিসংঘ করতে চাচ্ছে, ক্ষতি কি? কিন্তু এই কাজগুলিকে আবার সংগঠন করার জন্য সেখানে যদি জাতির সঙ্গে শান্তিরক্ষী বাহিনী এসে যায়, একটা 10টা প্লাটুন শান্তিরক্ষী বাহিনী, এটা তো বাংলাদেশ আর্মিকে দেবে না, সেই শান্তিরক্ষী বাহিনী আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং সেখানে যদি পাকিস্তানি বাহিনী চলে আসে, সেখানে যদি অন্য কোনো রাষ্ট্রের বাহিনী চলে আসে, তখন অবস্থাটা কি হবে? এখন এই যে আওয়াজগুলো হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আমরা কি বলবো বলেন? আমাদের কিছু বলার আছে, শুধু শুনে যাচ্ছি, কিন্তু আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছি না, লিখতে পারছি না, তথ্য নাই, উপাত্ত নেই। এটাকেই দেশের জন্য ভালো হবে না মন্দ হবে সরকারও বলছে না, দায়িত্ববান কোনো ব্যক্তিও বলছে না। আমরা ইউটিউবে যারা 2-4 জন বলার চেষ্টা করছি, আমাদের কতটুকু বা ক্ষমতা আছে, এই হলো একটা। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরপরই তার সঙ্গে দেখা করার জন্য, বা তিনি কি একটা অনুষ্ঠানে যেন একেবারে প্রধান মেহমান হয়ে আসলেন। পূর্ব তিমুর নামক একটি খ্রিস্টান রাষ্ট্র আছে, যেটি একসময় ফ্রান্সের কলোনি ছিল, পরবর্তীতে স্বাধীন ইন্দোনেশিয়ার অংশ ছিল, এবং সেখানে পশ্চিমাদের অর্থাৎ আমেরিকার মদদে সেই একটা গেরিলা গ্রুপ যুদ্ধ করে তারা আলাদা হয়ে যায়, এবং পশ্চিমাদের চাপে ইন্দোনেশিয়া তাদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়, এবং এর ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। ইন্দোনেশিয়াতে প্রায় 11,000 বা 11,500 দ্বীপ রয়েছে। এই 11,500 দ্বীপের মধ্যে এরকম একটা দ্বীপ রাষ্ট্র হলো পূর্ব তিমুর। সেই পূর্ব তিমুরের যিনি পশ্চিমাদের এজেন্ট, অনেকটা হামিদ কারজাই টাইপের, তার নাম হলো গুসমাও। আবার তাকে সেই প্রেসিডেন্ট বানিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে এই ভারত মহাসাগরে, মানে আপনি বঙ্গোপসাগর, মানে বে অফ বেঙ্গল, তারপরে একটু পার হলেই ভারত মহাসাগর, এবং সেই ভারত মহাসাগরের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়ার যে অবস্থান, এখানে খুব কাছাকাছি। অর্থাৎ সেন্ট মার্টিন থেকে যদি আপনি খুব ভালো মতো গানবোট চালান, তাহলে খুব বেশি সময় লাগবে না পূর্ব তিমুরে পৌঁছতে সমুদ্র পথে। সেন্ট মার্টিন, পূর্ব তিমুর। তো সেই যে পূর্ব তিমুর প্রতিষ্ঠা করেছে পশ্চিমের, অত্যন্ত সফল হয়েছে তারা, এবং এই লোকটিকে, মিস্টার গুসমাওকে, যাকে বলা হয় শক্তিশালী করার জন্য তারা সেখানে তাকে নোবেল পুরস্কার দিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে। তো বুঝতে পারেন যে ব্যাপারটা কি। তো সেই গুসমাও সাহেব বাংলাদেশে এসে ভ্রমণ করে গেছেন। এটা আমার কাছে অনেকটা কেমন যেন মনে হয়। আমি মাঝে মধ্যে বিভিন্ন লোককে, যারা খুব সিরিয়াস বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেন, তাদের কথাবার্তা শুনে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। যেমন অনেকে বলেন যে আমার বাড়ির সামনের দিয়ে কিভাবে যেন আজরাইল আনাগোনা করছে, আমি টের পাচ্ছি, এরকম। তো বা ওই যমদূত বোধহয় খুব কাছাকাছি চলে আসছে, আজরাইলের হাত বোধহয় আমার এই হলকমের কাছে চলে এসেছে, এরকম কথা বলে অনেকে নিজের অসহায়ত্ব বোঝার চেষ্টা করেন। তো বাংলাদেশে এই মুহূর্তে পশ্চিমাদের খুব আনাগোনা, এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে একটি সেফ ল্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যে কর্মপন্থা তৈরি করে, তারা প্রথমে অ্যাসার্টিন করেছে যে এটি একটি নিরাপদ আবাসভূমি, যা কিনা বাংলাদেশের জন্য এই মুহূর্তে হিতে বিপরীত হবে। তো যাই হোক, এখন সেই সেফ ভূমি, এটি হয়তো 1 বছর 1.5 বছর লাগবে ইউরোপিয়ান পার্লামেন্টে পাশ হতে, তখন একটা আলাদা অবস্থা তৈরি হবে। তো পশ্চিমাদের এর বাইরে আমেরিকান যে সমস্ত লোকজন, ডোনাল্ড ট্রাম্পের সরকারের কর্তা ব্যক্তিরা, আমেরিকান ব্যবসায়ীরা, আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন রয়েছে তারা, তারপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যারা লোকজন রয়েছে, তারা যেভাবে এখানে তৎপরতা চালাচ্ছে, এবং একই সঙ্গে এই বাংলাদেশে রয়ের যে তৎপরতা নিয়ে খুব লেখালেখি হচ্ছে, বিশেষ করে প্রো ইসলামিক যারা গ্রুপগুলো রয়েছে, এখানে ভারতীয় দূতাবাসে রাজেশ নামক একজন ভদ্রলোক কর্মরত রয়েছেন, যিনি খুবই অ্যাক্টিভ। তাকে এখানে পলিটিক্যাল কোনো একটা পদ পদবিতে বসায় রাখা হচ্ছে। তিনি নাকি আসলে বাংলাদেশে রয়ের স্টেশন চিফ মিস্টার রাজেশ। তো সেই মিস্টার রাজেশ জামাত লোকদের সাথে বসছে, বিএনপি লোকদের সাথে তার যোগাযোগ আছে বাংলাদেশে। মানে এই মুহূর্তে রাজেশ সবচেয়ে ওয়েল কানেক্টেড একজন কূটনৈতিক ব্যক্তিত্ব। তার যেখানে প্রয়োজন তিনি তার বাসায় চলে যাচ্ছেন, বাইরে বসছেন, ভিতরে বসছেন। এই রাজেশকে কেন্দ্র করে ইসলামপন্থী পত্রপত্রিকাগুলো, মিডিয়াগুলো
নিদারুণ সব ভয়ঙ্কর খবর প্রচার করছে যে এই রাজেশ বাংলাদেশে এখন যে তৎপরতা শুরু করেছে, সরকারের উচিত ইমিডিয়েটলি রাজেশকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া। এখন রাজেশ আসলে রয়ের লোক কিনা, আর রয়ের লোক হলে তো সেখানে সংগতকারী মোসাদেরও, রাজেশের যদি তৎপরতা থাকে সেখানে মোসাদেরও তৎপরতা থাকবে। এবং এখানে আরো একটা জিনিস দেখলাম যে এই যে মোসাদের একটা মেহেদী এম সাফাদি একসময় জয়ের সাথে দেখা করেছে, সে এখন মানে মিডিয়াতে এসে তার কার কার সাথে বাংলাদেশে যোগাযোগ হয়েছে, কে কি হয়েছে, অর্থাৎ এই সময়টিতে বাংলাদেশের রাজনীতিতে ঘোলাট করার জন্য সে প্রচার করে দিচ্ছে যে অমুক অমুক লোক বাংলাদেশে মোসাদের এজেন্ট, তারা ইসরায়েলের এজেন্ট হতে চায় এবং তারা বাংলাদেশ সম্পর্কে সবসময় নেতিবাচক ধারণা পোষণ করেছে এবং যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসরায়েলের দোষর হতে চেয়েছে। এই কথাগুলো মোসাদের কোনো লোক যদি যখন বলা শুরু করে, আপনি বুঝেন যে মোসাদ এখানে তাদের যে রিক্রুটমেন্ট গুলো, সেই রিক্রুটমেন্ট গুলো তারা পরিবর্তন করতে চাচ্ছে। আগের রিক্রুটমেন্ট গুলোকে তারা বাতিলের খাতায়, খরচের খাতায় ফেলে দিয়েছে। তো এই মোসাদ এবং র এই দুটো খুবই ইফেক্টিভ, যারা অন্য অন্য দেশে গিয়ে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়ে ফেলে, এবং সেটা আমেরিকার মাটিতে এবং সেটা কানাডার মাটিতে। এবং তারা মানে মোসাদ এবং র এমনও ঘটনা ঘটেছে, ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ থেকে তাদের টার্গেটেড লোককে তারা তুলে নিয়ে এসেছে, সেখান থেকে এনে তারপরে তাদের নিজের দেশে এনে বিচার করেছে বা হত্যা করেছে। এখন বাংলাদেশে রাজেশ বলেন বা মোসাদ বলেন, তাদের যে তৎপরতা, এই তৎপরতা নিয়ে শুধু যারা খবর প্রচার করছেন, এখানে এই খবর দেখলাম শুনলাম এর মধ্যে নয়, যদি ঘটনা সত্য হয়ে থাকে এখানে আপনাকে হিসাব করতে হবে যে হঠাৎ এই তৎপরতার কারণটা কি। তো যেটি বলছিলাম যে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র, নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশে গঠন করার জন্য যে প্রক্রিয়া, এটা অনেক আগে থেকে চলছে। তো অনেক আগে থেকে চলছে এবং সেটা শেখ হাসিনার জামানত আমরা শুনে এসেছি। শেখ হাসিনা বারবার সেটা বলেছেন, প্রথমে বলতে চাননি এবং আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছিলাম। এর কারণ হলো শেখ হাসিনার জামানতে সম্ভবত 2020 সনের দিকে আমি একবার বান্দরবনে গিয়েছিলাম। তো ওখানে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন, ওনার নামও মুজিব সাহেব, খুবই প্রাজ্ঞলোক এবং খুবই জনপ্রিয়, স্থানীয় বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় রাজনীতিবিদ। কিন্তু বীর বাহাদুর এমপি যে ছিল বা মন্ত্রী ছিল, তার সঙ্গে তার দ্বন্দ্বের কারণে তিনি সেই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তো তিনি আমাকে অনেক কথা বলেছিলেন, টোটাল পার্বত্য এলাকার যে একটা মানচিত্র এবং ওখানে কি করা দরকার। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে কজন লোক এই ব্যাপারে এক্সপার্ট রয়েছেন, ইভেন বেটার দ্যান মিলিটারিতে ওখানে যে সমস্ত লোক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের চাইতে এই যে আওয়ামী লীগ নেতা, সাবেক আওয়ামী লীগ নেতা জনাব মুজিব বান্দরবনে থাকেন, তাকে আমার অনেক অভিজ্ঞতা সম্পন্ন মনে হয়েছে এবং বাস্তব, প্র্যাকটিক্যাল, এবং জনগণকে, সেটা পাহাড়ি জনগণ বলেন কিংবা বাঙালি বলেন, তাদের মুভ করার মতো যে ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, আমার কাছে পুরো ওই অঞ্চলে সবচেয়ে বেশি এই লোকটিকে মনে হয়েছে পুরো ওই এলাকাতে। এবং তাকে ওই এলাকাতে আমি তখনই শুনে এসেছি যে পুরো পার্বত্য 3 জেলাতে তাকে সবাই বঙ্গবন্ধু, মানে দ্বিতীয় বঙ্গবন্ধু বা পার্বত্য অঞ্চলে বঙ্গবন্ধু হিসেবে সম্বোধন করেন। তো তিনি আমাকে ওই 2020 সনের দিকে যেভাবে খ্রিস্টান রাষ্ট্রের কথা বলেছিলেন, যেভাবে কুকি সিনদের কথা বলেছিলেন, আরশার কথা বলেছিলেন, আরাকার আর্মিদের কথা বলেছিলেন, ঠিক সেম ঘটনাই এখন ঘটছে। এবং ওই তার সঙ্গে বৈঠকের উপর ভিত্তি করে আমি তখন সেই 2020 সনেই নয়াদিগন্তে একটা লেখা লিখেছিলাম। কিন্তু আফসোস যে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে তখন কিন্তু স্বীকার করা হয়নি। যেটা মুজিব আমাকে যেটা জানিয়েছিলেন যে আলটিমেটলি সেই পার্বত্য জেলাকে বিচ্ছিন্ন করে এবং মায়ানমারের যে অংশটিতে যুদ্ধ চলে সেই অংশটিকে একত্র করে আলাদা মানচিত্র তৈরি করা হয়ে গেছে, পতাকা তৈরি করা হয়ে গেছে, সংবিধান তৈরি করা হয়ে গেছে এবং প্রবাসী সরকার গঠন করে তারা ব্যাংককে বসে, ভিয়েতনামে বসে, লাওসে বসে তৎপরতা চালাচ্ছে। 2020 সনের ঘটনা। এবং এই যে তারা যে তৎপরতা চালাচ্ছে, এটার সঙ্গে আমেরিকার মদত রয়েছে, আমেরিকা সেই জিনিসগুলো চাচ্ছে। এখন সেই ঘটনা যখন এই সময়টিতে এসে নাড়াচাড়া দিচ্ছে, আর মিস্টার গোশমাও যখন বাংলাদেশে এসে ভ্রমণ করে গেছেন, আপনি বুঝেন যে আমি যেহেতু আগেই ঘটনাটা 2020 সনে জেনে গেছি, ফলে আমার ভিতরে হৃদকম্পনটা কেমন হচ্ছে। আমার অনেক বন্ধু বান্ধব, আপনজন, তাদের কক্সবাজারে ব্যবসা বাণিজ্য রয়েছে, বড় হোটেল রয়েছে, রিসোর্ট রয়েছে।
আর কক্সবাজারকে নিয়ে আমি গর্ব করি। আমি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি, বহু নামকরা সমুদ্র সৈকত, গ্র্যান্ড যেটাকে বলা হয় সমুদ্র সৈকত ভ্রমণ করেছি। বিশ্বাস করেন, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এত সুন্দর সমুদ্র সৈকত আমি কোথাও দেখিনি। আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা সমুদ্র সৈকত। আমি সবাই পেলে সেখানে যাই। ফলে আমি আমার জীবনের বিনিময়ে আমি কক্সবাজার হারাতে চাই না। কোনো অবস্থাতে আমি আমি বান্দরবন গিয়েছি। এই যে কি যে ন্যাচারাল নিসর্গিক সৌন্দর্য, আমি বান্দরবন হারাতে চাই না। আমি রাঙামাটি গিয়েছি, আমি রাঙামাটি হারাতে চাই না। চট্টগ্রাম গিয়েছি, আমার ব্যবসা বাণিজ্য চট্টগ্রামে সেই 92-93 সন থেকে অফিস এখনো আছে, ব্যবসা বাণিজ্য চলছে। চট্টগ্রাম আমি হারাতে চাই না, বন্দর আমি হারাতে চাই না। আমার ব্যবসা বাণিজ্য শুরু চট্টগ্রাম বন্দর দিয়ে, সেখান থেকে আমার রিজিক এসেছে। ওই বন্দরের একটা ধুলাবালি আমি মাথায় করে নাচতে চাই। ওই বন্দরের একটা লেবার, একটা ইকুইপমেন্ট, সারা রাত আমি বন্দরে কাটিয়েছি, দিনের পর দিন, বছরের পর বছর আমি সেই চট্টগ্রাম বন্দরে মানে সারা রাত দায়িত্ব পালন করেছি ব্যবসায়িক কাজে। দিনে হোটেল ঘুমিয়েছি, রাতে ডিউটি করেছি। ব্যবসা যখন 91-92 সালে শুরু হলো, আমি এখানে আমার একটা মোটরসাইকেল চালিয়ে সেই তখন পুরো বন্দরের মধ্যে ঘুরতে হতো। তো শিপিং ব্যবসা যারা করেন তারা বুঝেন যে এই কাজটা কি, স্টিভিডিং যারা করেন তারা বুঝেন। তো সেই কাজগুলো আমি করতাম। আবার হাতে যখন অবসর সময় আসতো, আমি সেই চট্টগ্রামের সেই পাহাড়ের উপরে উঠে যেতাম, পাহাড়তলিতে চলে যেতাম, রেল স্টেশনে চলে যেতাম এবং বিভিন্ন হোটেলে গিয়ে চট্টগ্রামের সে খাবার দাবার খেতাম। চট্টগ্রামকে কেন্দ্র করে আমার আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে। আমার জীবনের বিনিময়ে আমি এই জিনিসগুলো হারাতে চাই না। ফলে এই যে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে যে বন্ধুত্বের নিদর্শন রূপী রাক্ষসী কর্মকাণ্ড চালানোর যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এটির যে সর্বনাশের গন্ধ আমরা পাচ্ছি, এবং আমরা আমাদের এই নিজের এই দেশটিকে, নিজের দেশের ভূখণ্ডের কোনো একটি অংশকে কিংবা পার্শ্ববর্তী একটা ভয়ঙ্কর প্রতিবেশী তৈরি করার যে প্রক্রিয়াটার মধ্যে নিজেদেরকে জড়ানোর যে ফাঁদের মধ্যে পড়েছি। আমরা গুশমাও, হামিদ কারজাই, বিন লাদেন, মোল্লা ওমর, যারা পাকিস্তানের সেই যে জিয়াউল হকের মতো লোক, জুলফিকার আলী ভুট্টোর মতো লোক, আইয়ুব খানের মতো লোক, এদের সব আমেরিকার তৈরি। তো বাংলাদেশে এরকম কোনো মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক, মীর জাফর পয়দা হোক, যারা ভারতের হয়ে, আমেরিকার হয়ে, পাকিস্তানের হয়ে এই দেশটিকে খণ্ড বিখণ্ড করে ফেলবে, এই দেশে শান্তি বিনষ্ট করবে, তার আগে আমরা যারা শান্তিপ্রিয়, আল্লাহ আমাদেরকে শান্তিপূর্ণভাবে একটি সাধারণ মৃত্যু আমাদেরকে দান করুন, সম্মানজনক মৃত্যু দান করুন। এই দৃশ্য আমরা দেখতে চাই না। মুক্তিযুদ্ধ দেখেছি, বালক ছিলাম কিন্তু অনেক স্মৃতি মনে আছে। কাজে সেই স্মৃতি নিয়ে আমি মরতে চাই, এই পতাকা নিয়ে আমি মরতে চাই। আমি অনেকদিন বিদেশে যাই না, বিদেশ আমার ভালো লাগে না। সেই 2018 সালে ওমরা করতে গিয়েছিলাম, এরপরে যাই না। বিদেশ যেতে আমার ভালো লাগে না। আমার ছেলেমেয়েরা বিদেশে থাকে, তারা অনেক অনুরোধ করে, অনুনয় বিনয় করে, কিন্তু সেই গত 7-8 বছর যাবত আমি বিদেশে যাই না। আমার এই বাংলাদেশেই মরতে ইচ্ছা করে, এখানেই মরবো। তো কাজেই মৃত্যুর আগে যেন এই খারাপ জিনিস দেখতে না হয়। প্রিয় মাতৃভূমিকে আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। আর মীর জাফরের নাম শুনেছি, মোশতাকের নাম শুনেছি, মোশতাককে দূর থেকে দেখেছি, কাছে দেখিনি। নতুন করে কোনো মোশতাক, কোনো মীর জাফর যেন এই বাঙালি জাতিকে দেখতে না হয়। আল্লাহ আমাদের সেই হেফাজত দান করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।